যে কোষ চক্র দুইটা অধ্যায়ে বিভক্ত, একটা হচ্ছে বিশ্রাম দশা বা ইন্টারফেস, আর একটা হচ্ছে বিভাজন দশা বা এম ফেজ। আমরা এখন বিভাজন দশা বা এম ফেজ নিয়ে কথা বলবো। বিভাজন দশা যাকে বলা হয় মাইটোটিক ফেজ, ঠিক আছে? বিভাজন দশা বা এম ফেজ, সংক্ষেপে বলা হয় এম ফেজ। মাইটোটিক ফেজও বলে, আবার এম ফেজও বলে। তো বলতে পারো যে স্যার বিভাজন মানে কি মাইটোসিস? তা অবশ্য নয়, বিভাজন মানেই মাইটোসিস নয়। বিভাজন আসলে 3 প্রকার। আমি নোট দিব, আগে শুনতে থাকো। কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে অ্যামাইটোসিস, 2 হচ্ছে মাইটোসিস, আর 3 হচ্ছে মিওসিস। কোষ বিভাজন তাহলে 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। সবার প্রথমে আমরা আলোচনা করব অ্যামাইটোসিস। নোট আমি দিব, আগে শুনতে থাকো, বুঝতে থাকো। অ্যামাইটোসিস, অ্যামাইটোসিসের কিন্তু এছাড়াও আরো নাম আছে। অ্যামাইটোসিসকে অনেক সময় বলা হয় বাইনারি ফিশন, আবার বাংলায় অ্যামাইটোসিসকে অনেক সময় বলা হয় দ্বিবিভাজন। বাইনারি ফিশনকেই আবার বাংলায় বলে দ্বিবিভাজন। সবার প্রথমে আমরা অ্যামাইটোসিস সম্পর্কে একটু ধারণা নিব। আচ্ছা শোনো, অ্যামাইটোসিস আসলে দেখা যায় আদিকোষী যে সকল জীব আছে তাদের ক্ষেত্রে। আদিকোষী জীব, আদিকোষ মানে হচ্ছে ইংরেজিতে বলে প্রোক্যারিওটিক সেল, যাদের নিউক্লিয়াসটা সুগঠিত নয় তাদেরকেই বলে আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল। এরকমের বেশ কিছু আদিকোষী জীব আছে প্রকৃতিতে, যেমন তোমার অ্যামিবা, অ্যামিবা, তারপরে আছে তোমার প্যারামেশিয়াম, প্যারামেশিয়াম। আবার উদ্ভিদের ক্ষেত্রে আছে তোমার নীলাভ, সবুজ, শৈবাল। তারপর আছে তোমার ইস্ট, ইস্ট আছে তোমার ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। তবে সবচেয়ে প্রকৃতিতে আদিকোষ হিসেবে বেশি পাওয়া যায় ব্যাকটেরিয়া। তাই আমরা অ্যামাইটোসিসটা ব্যাকটেরিয়ার সাপেক্ষে আলোচনা করব। মনে করো এটা একটা ব্যাকটেরিয়া। আমি তো বলেছি আদিকোষ মানে হচ্ছে তার নিউক্লিয়াসটা সুগঠিত নয়। একটা নিউক্লিয়াসের যেমন বাইরে নিউক্লিয়ার মেমব্রেন থাকা দরকার, নিউক্লিওপ্লাজম থাকা দরকার, নিউক্লিওলাস থাকা দরকার, সেরকমের কিন্তু সুগঠিত নিউক্লিয়াস এই ব্যাকটেরিয়া বা আদিকোষী জীবের থাকে না। তাদের এরকমের একখণ্ড ডিএনএ থাকে, এটাই হচ্ছে তাদের সবকিছু। এবং এই ডিএনএটা কোষের সাইটোপ্লাজমের যে জায়গাতে থাকে ওই জায়গাটাকে বলা হয় নিউক্লিয়েট। তো এটাই হচ্ছে একটা ব্যাকটেরিয়ার কোষ। এটা ডিএনএ আর এটা তার কোষের আবরণ। কোষের প্রাচীর থাকে, মেমব্রেন থাকে, যা থাকে থাকে। এখন এই ব্যাকটেরিয়াটা দ্বিবিভাজন করবে, কিভাবে করবে? একদম সিম্পল কথা। কি? সবার প্রথমে যেটা হবে, তার ডিএনএটা 2 ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তার ডিএনএটা রেপ্লিকেশন পদ্ধতিতে ডাবল হয়ে যাবে, একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ হয়ে যাবে। তারপর কি হবে? কোষের মাঝখানে একটা নতুন কোষ প্রাচীর তৈরি হবে, 2 পাশে 2টা ডিএনএ পড়ে যাবে। ওই নতুন কোষ প্রাচীর বরাবর এই কোষটা ভেঙে 2 ভাগ হয়ে যাবে। এই তাহলেই আলটিমেটলি একটা কোষ থেকে নতুন 2টা কোষ তৈরি হয়ে যাবে। এইটা কি বলা হয়? অ্যামাইটোসিস। এবং এটা প্রত্যক্ষ বিভাজন, বিভাজন যাকে বাইনারি ফিশন বা দ্বিবিভাজনও বলে। আবার অনেক সময় এটাকে ইংরেজিতে ডিভিশন বলে, ডিভিশন। যাহা অ্যামাইটোসিস তাহাই ডিভিশন,
তাহাই বাইনারি ফিশন, তাহাই প্রত্যক্ষ বিভাজন। অনেক সময় আবার এমন হয়, কোন কোন জীবের ক্ষেত্রে এরকম দেখা যায় যে এরকম একটা মাঝখানে খাঁজ তৈরি হয়, এই কোষটার মাঝখানে এরকম একটা খাঁজ তৈরি হয়, তারপরে খাঁজের দুই পাশে ডিএনএটা ভাগ হয়ে দুই দিকে সরে যায়, আস্তে আস্তে খাঁজটা ক্রমশ গভীর হয়, এরকম খাঁজ একেবারে ক্রমশ ভেতরের দিকে গিয়ে গভীর হতে থাকে, এরকম সবশেষে একদম এরকম সেপারেট হয়ে যায়। এই তার মানে এইভাবে অনেক সময় খাস সৃষ্টির মাধ্যমেও একটা কোষ দুইটা হয়ে যেতে পারে, আবার অনেক সময় খাস সৃষ্টি না হয়েও মাঝখানে একটা এরকমের নতুন কোষ প্রাচীর তৈরি হয়েও ওই কোষ প্রাচীর বরাবর ভেঙে গিয়ে দুই ভাগ হয়ে একটা কোষ থেকে নতুন দুইটা কোষ তৈরি হতে পারে। তো এই হচ্ছে আসলে অ্যামাইটোসিসের মূল থিম। এটা একদম সিম্পল। এটা আসলে আমি একটা নোট করা আছে, আমি ছবি তুলে তোমাদেরকে দিয়ে দেবো না, তোমরা সেখান থেকে দেখে লিখে নিও। আমরা এখন আসলে মাইটোসিস প্রক্রিয়ার মধ্যে চলে যেতে চাই, কারণ কোষ বিভাজনের প্রধান আইটেমই হচ্ছে মাইটোসিস। এই কারণেই তো বিভাজন দশাকে অনেক সময় বলা হয়, অধিকাংশ ক্ষেত্রে বলা হয় মাইটোটিক ফেজ বা এম ফেজ। আমি এখন মাইটোসিস যে কোষ বিভাজন সেটা নিয়ে আলাপ করতে যাচ্ছি। অ্যামাইটোসিসের একটা নোট আমার করা আছে, আমি ছবি তুলে তোমাদের গ্রুপে দিয়ে দিব না, ওটার পেছনে আর সময় নষ্ট করার দরকার নেই, ওটা সামান্য একটা সিম্পল বিষয়। তাহলে আমরা মাইটোসিস নিয়ে কথা বলতে শুরু করলাম। কিন্তু মনে রেখো, মাইটোসিসকে আবার কিন্তু অনেক সময় বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। এখান থেকে খুব ভালো করে মন দিয়ে খেয়াল করিও, কারণ পরীক্ষায় কিন্তু মাইটোসিসটা খুব আসে, মিওসিসের চেয়েও মাইটোসিসটা পরীক্ষা বেশি আসে। সে কারণে তোমরা ভালো করে খেয়াল করো, বোঝার চেষ্টা করিও। ঠিক আছে, মনে থাকবে তো? বুঝতে পারছো কথাটা আমার? ছবিটা ব্লার হয়ে যায় কেন মাঝে মধ্যে? ব্লার হয়ে যায় মানে আমার হাতের উপরে ফোকাস করে। আমি কি ক্যামেরাটা দূরে দিব না কাছে দিব সেটা বুঝতেছি না। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ক্যামেরাটা কাছে দিলে মনে হয় ব্লার করে। এবার ঠিক আছে, ঠিক আছে না? এবার এবার তো ঠিক আছে। হ্যাঁ, এখন শোনো, মাইটোসিসকে অনেক সময় বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। ইকুয়েশনাল ডিভিশনের বাংলা হচ্ছে সমীকরণিক বিভাজন। এরকম বলার পেছনে কারণটা কি? কারণ হচ্ছে মাইটোসিস এমন একটা কোষ বিভাজন প্রক্রিয়া যে ক্ষেত্রে একটা কোষ যার মধ্যে ক্রোমোজোমের সংখ্যা, মনে করো এটা একটা কোষ, যে কোষের মধ্যে এখন মাইটোসিস হবে আমরা তাকে বলতে পারি মাতৃকোষ। এই কোষের ভিতরে যদি ক্রোমোজোম থাকে দুইটা, তাহলে মাইটোসিসের শেষে মাইটোসিস হয়ে গেলে এই কোষ থেকে ক্রোমোজোম, এই কোষটা থেকে কোষ হবে দুইটা, নতুন কোষ তৈরি হবে দুইটা, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে এভাবে। এবং প্রত্যেকটা কোষেই ক্রোমোজোম থাকবে দুইটা করে। এই নতুন কোষকে আমরা বলবো অপত্য কোষ। নতুন কোষকে আমরা বলবো অপত্য কোষ। তাহলে কি দাঁড়ালো? মাইটোসিস হচ্ছে এমন এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যে ক্ষেত্রে একটি মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হয়, নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। কথাটা কি বুঝতে পেরেছো না পারো নাই? জি স্যার, বুঝছি। মাইটোসিস হচ্ছে এমন একটা কোষ বিভাজন প্রক্রিয়া যে ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। সমান থাকে এই জন্যই ইকুয়াল বা ইকুয়েশনাল বা সমীকরণিক শব্দটা ব্যবহার করা হয়েছে। কোষের ক্রোমোজোম সংখ্যা বাড়বেও না কমবেও না। এবার আরেকটা কথা মনে রেখো, তোমরা জানো কিনা জানি না, কোষ কিন্তু হয় দুই রকম। এক ধরনের কোষকে বলা হয় হ্যাপ্লয়েড,
আর এক ধরনের কোষকে বলা হয় ডিপ্লয়েড। এই শব্দ দুইটা আশা করি তোমাদের পরিচিত। হ্যাপ্লয়েড মানে এমন কোষ যার ভেতরে এক সেট ক্রোমোজোম আছে। অনেকেই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড জিনিসটা ভালো বোঝে না, তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, অনেক সময় আমরা বাজারে গিয়ে চামচ বা কাপ্রিস বা প্লেট বা কলমের প্যাকেট এরকম কিনি না একসাথে, যেটা ধরো দেখা যায় 6টা বা 12টা থাকে একটা প্যাকেটের ভিতরে, বা একটা সেট তার ভিতরে 6টা কাপ্রিস বা 6টা গ্লাস বা 6টা প্লেট থাকে, এরকম থাকে নাকি থাকে না? কথা বলো, থাকে না? বাজারে গিয়ে আমরা যখন প্লেট কাপ্রিস এসব কিনি, চামচ সেট অনুযায়ী কিনি না অনেক সময়? জি স্যার। হ্যাঁ, কিনি, সেট অনুযায়ী কিনি। এখন এই সেট ইকুয়াল টু কয়টা, এটা কিন্তু ভ্যারি করে। অনেক সময় মনে করো 6টাতে সেট হয়, কখনো 12টাতে সেট হয়, আবার কোনো কোনো জিনিস এমনও হতে পারে যে 4টা নিলেই সেটা একটা সেট। হ্যাপ্লয়েড মানে এমন একটা কোষ তার ভেতরে এক সেট ক্রোমোজোম আছে, এক সেট ক্রোমোজোম আছে। এই একটা সেট ক্রোমোজোমের ভিতরে একটা সেট মানে এই এন, এন মানেই হচ্ছে একটা সেট। এন এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 10 20 যা খুশি তাই হতে পারে। এখানে এন হচ্ছে একটা সেট, আর 2n মানে হচ্ছে 2 সেট ক্রোমোজোম। যখন n এর মান হবে 1 তখন 2n এর মান হবে 2, কারণ 2 গুণ 1। যখন n এর মান হবে 2 তখন 2n এর মান হবে 2 গুণ 2 4। যখন n এর মান হবে 3 তখন 2n এর মান হবে 2 গুণ 3 ইকুয়াল টু 6। মানে n এর উপরে নির্ভর করে 2n কতটা হবে। n হচ্ছে একটা সেট অফ ক্রোমোজোম। কোন একটা কোষে যদি এক সেট ক্রোমোজোম থাকে, এক সেট মানে একটাও হতে পারে, আমার একটাই প্লেট আছে এইটাই আমার একটা সেট। কেউ বলবে আমার 2টা আছে একই রকমের প্লেট, তাহলে এই 2টা দিয়ে আমার একটা সেট। কেউ বলবে আমার প্লেট একই রকমের আছে 3টা, তাহলে এই 3টা নিয়ে আমার সেট। এক সেট ক্রোমোজোম যদি একটা কোষের মধ্যে থাকে তাহলে আমরা তাকে বলবো হ্যাপ্লয়েড। 2 সেট ক্রোমোজোম যদি কোনো কোষের ভিতরে থাকে তাহলে আমরা বলবো ডিপ্লয়েড। এখন মজার বিষয় হচ্ছে একটা হ্যাপ্লয়েড কোষ যেমন শুক্রাণু, ডিম্বাণু, পরাগরেণু এগুলো হ্যাপ্লয়েড কোষ। আর আমাদের যে দেহ বা উদ্ভিদের দেহ যে কোষ দিয়ে তৈরি হয় ওগুলোকে বলে ডিপ্লয়েড কোষ। এই মাইটোসিস জিনিসটা হ্যাপ্লয়েড কোষেও হতে পারে, ডিপ্লয়েড কোষেও হতে পারে। একটা হ্যাপ্লয়েড কোষে যদি মাইটোসিস হয় তাহলে কি হবে, 2টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। আবার একটা ডিপ্লয়েড কোষে যদি মাইটোসিস হয় তাহলে কি হবে, 2টা ডিপ্লয়েড কোষ তৈরি হবে। কথা কি বুঝতে পারছো না পারো নাই? মাইটোসিস হ্যাপ্লয়েড কোষও হতে পারে, ডিপ্লয়েড কোষও হতে পারে। একটা হ্যাপ্লয়েড কোষে মাইটোসিস হলে 2টা হ্যাপ্লয়েড কোষ হবে, আর একটা ডিপ্লয়েড কোষে মাইটোসিস হলে 2টা ডিপ্লয়েড কোষ তৈরি হবে। এটা হচ্ছে মাইটোসিসের মূল থিম। এখন আমরা একটা সংজ্ঞা দিতে চাই, মাইটোসিসের একটা সংজ্ঞা দিতে চাই। লেখো মাইটোসিস। মাইটোসিস কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও। লেখো মাইটোসিস কথাটা লিখছো, লিখে একটা হাইফেন দাও। লেখো মাইটোসিস এমন এক প্রকার কোষ বিভাজন প্রক্রিয়া লিখতে শুরু করছো, নোট নোট লিখতেছো। এমন এক প্রকার কোষ বিভাজন প্রক্রিয়া যে ক্ষেত্রে একটি মাতৃকোষ থেকে
যে ক্ষেত্রে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। মাইটোসিস এমন এক প্রকার কোষ বিভাজন প্রক্রিয়া যে ক্ষেত্রে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। লিখতে পারছো কথাটা? কথাটা লিখতে পারছো? স্যার অপত্য কোষের পরে কি এবং অপত্য কোষে শোনা যায় না, আবার বলো, তোমার কথা শুনতে পাচ্ছি না। এবং অপত্য কোষে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। মাইটোসিস এমন এক প্রকার কোষ বিভাজন প্রক্রিয়া যে ক্ষেত্রে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। স্যার বলো। স্যার এখানে তো মাতৃকোষে ক্রোমোজোম আছে 2টা আর অপত্য কোষ সৃষ্টি হচ্ছে 2টা আর ওইখানে ক্রোমোজোম হচ্ছে 4টা, তাইলে সমান কেমনে হয়েছে? না, এখানে তো কোষ দুইটা, এখানে তো দুইটা অপত্য কোষ। এই কোষটার ক্রোমোজোম সংখ্যা এটার সমান, আবার এই কোষটার ক্রোমোজোম সংখ্যা এটার সমান। অপত্য কোষ দুইটাকে তো তুমি একসাথে বিবেচনা করবে না, যে কোনো একটা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তার মাতৃকোষের সমান থাকবে। তুমি যদি দুইটা অপত্য কোষের টোটাল সংখ্যা একসাথে চিন্তা করো তাহলে তো হবে না। জি স্যার, বুঝছি। এইটা একটা অপত্য কোষ, এটা আরেকটা অপত্য কোষ। যে কোনো একটা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তার মাতৃকোষের সমান থাকবে। তুমি যদি এখানে অপত্য কোষ বললে একসাথে দুইটা বিবেচনা করো তাহলে ভুল হবে। মাইটোসিস এমন এক প্রকার কোষ বিভাজন প্রক্রিয়া যে ক্ষেত্রে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হয় এবং, তাহলে তুমি একটা কাজ করো, যদি তোমার মধ্যে কনফিউশন কাজ করে, এবং এর পরে বসিয়ে দাও প্রতিটি, প্রতিটি শব্দটা বসিয়ে দাও এরো চিহ্ন দিয়ে, এবং প্রতিটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। প্রতিটি কথাটা বসিয়ে দাও, তাহলে আর তোমার ওই কনফিউশনটা থাকবে না। জি স্যার, বুঝছি। মাইটোসিস এমন এক প্রকার কোষ বিভাজন প্রক্রিয়া যে ক্ষেত্রে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হয় এবং প্রতিটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। আচ্ছা, দাঁড়ি সাথেই লেখো, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে বলে মাইটোসিসকে আবার সমীকরণিক বিভাজন ও বলে। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে বলে মাইটোসিসকে আবার সমীকরণিক বিভাজন ও বলে। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে বলে মাইটোসিসকে আবার সমীকরণিক বিভাজন ও বলে। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে বলে মাইটোসিসকে আবার সমীকরণিক বিভাজনও বলে। লিখতে পারছো? দাঁড়ি সাথেই লেখো, একটি হ্যাপ্লয়েড ব্র্যাকেটে লেখো এন কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হলে দুটি হ্যাপ্লয়েড ব্র্যাকেটে লেখো এন কোষ তৈরি হয়। একটি হ্যাপ্লয়েড কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হলে দুটি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় এবং একটি ডিপ্লয়েড ব্র্যাকেটে লেখো 2n কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হলে দুটি ডিপ্লয়েড ব্র্যাকেটে লেখো 2n কোষ সৃষ্টি হয়। একটি হ্যাপ্লয়েড কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হলে দুটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয় এবং একটি ডিপ্লয়েড কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হলে দুটি ডিপ্লয়েড কোষ সৃষ্টি হয়। একটি হ্যাপ্লয়েড কোষ মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হলে দুটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়
এবং একটি ডিপ্লয়েড কোষ মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হলে দুটি ডিপ্লয়েড কোষ সৃষ্টি হয়। লিখতে পারছো? লেখা হয়েছে? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন একটু তোমাদের ধারণা থাকতে হবে যে আসলে মাইটোসিসটা কোথায় ঘটে। মাইটোসিসটা হয়, ধরো এই যে আমাদের জীবনের যাত্রা শুরু হয় একটা শুক্রাণু, সেটা কিন্তু একটা জনন কোষ যাকে বলে এন, প্লাস একটা ডিম্বাণু, সেটাও একটা জনন কোষ এন। এই দুইটার যখন মিলন হয় তখন একটা কোষ তৈরি হয় যাকে বলে জাইগোট। সে কিন্তু একটা ডিপ্লয়েড কোষ। এই জাইগোট থেকে যখন একটা বহুকোষী জীব তৈরি হয়, সেই বহুকোষী জীবটা হয় যখন ডিপ্লয়েড, তখন এখানে কিন্তু মাইটোসিস হয়। আবার অনেক সময় এমন হয় যে যে একটা বহুকোষী জীব সে যখন শুক্রাণু বা ডিম্বাণু তৈরি করে, সেই শুক্রাণু এবং ডিম্বাণুর সংখ্যা, এই শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হলো, বহুকোষী জীব কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণু যখন তৈরি করবে তখন সে করবে মিওসিস, এটা ঠিক আছে। কিন্তু এই শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির পরে অনেক সময় তাদের সংখ্যা বৃদ্ধির প্রয়োজন পড়ে, যে শুক্রাণু এবং ডিম্বাণু যতগুলো তৈরি করেছে তাদের সংখ্যা বহুগুণ বাড়াতে হবে। সেই সময়ও তারা অনেক সময় মাইটোসিস করে, যাতে করে শুক্রাণু এবং ডিম্বাণুর সংখ্যা, সেক্ষেত্রে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডই তৈরি হয়, কিন্তু সংখ্যা অনেক বৃদ্ধি পায়। শুক্রাণু এবং ডিম্বাণুর সংখ্যা বৃদ্ধি পায়, এরকম সময় কিন্তু মাইটোসিস হয়ে থাকে। আবার শুধু শুক্রাণু ডিম্বাণু না, কিছু জীব আছে যারা আবার স্পোর তৈরি করে। স্পোর, এই স্পোর গুলোকেও, স্পোরও হচ্ছে এক ধরনের জনন কোষ, অযৌন জনন কোষ। এই স্পোরের সংখ্যা বৃদ্ধির জন্যও কিন্তু শুক্রাণু, তারপর ডিম্বাণু এবং স্পোর, এদের সংখ্যা বৃদ্ধির জন্যও কিন্তু অনেক সময় মাইটোসিস করার প্রয়োজন হয়। বুঝতে পারছো? তাহলে এই সম্পর্কে আমরা একটা আলাদা লাইন তৈরি করব। লেখো, ডিপ্লয়েড, ব্র্যাকেটে লেখো 2n, জাইগোট থেকে, ডিপ্লয়েড জাইগোট থেকে বহুকোষী ডিপ্লয়েড সৃষ্টির ক্ষেত্রে, ডিপ্লয়েড জাইগোট থেকে বহুকোষী ডিপ্লয়েড জীব সৃষ্টির ক্ষেত্রে মাইটোসিস ঘটে। ডিপ্লয়েড জাইগোট থেকে বহুকোষী ডিপ্লয়েড জীব সৃষ্টির ক্ষেত্রে মাইটোসিস ঘটে। ডিপ্লয়েড জাইগোট থেকে বহুকোষী ডিপ্লয়েড জীব সৃষ্টির ক্ষেত্রে মাইটোসিস ঘটে। অনেক সময় প্রশ্ন আসে মাইটোসিস কোথায় ঘটে, তো এটা তোমাকে তো জানতে হবে যে মাইটোসিস কোথায় ঘটে। তাহলে এখানে একটা ধারণা দিলাম যে একটা ডিপ্লয়েড জাইগোট থেকে একটা বড় জীব তৈরি হবে। সেই জীবটা তৈরি হবে, যেমন একটা জাইগোট থেকে আমি এখন একটা এত বড় মানুষ হয়েছি, কি প্রক্রিয়া হয়েছে? আমি মাইটোসিসের মাধ্যমে হয়েছি। ডিপ্লয়েড জাইগোট থেকে বহুকোষী ডিপ্লয়েড জীব সৃষ্টির ক্ষেত্রে মাইটোসিস ঘটে। আবার শুক্রাণু, ব্র্যাকেটে লেখো n, কমা, ডিম্বাণু, কমা না অবলিক দাও, আবার শুক্রাণু অবলিক ডিম্বাণু অবলিক স্পোর, প্রত্যেকটার সাথে n দিয়ে দাও ব্র্যাকেটে। শুক্রাণু, ডিম্বাণু, স্পোর ইত্যাদি জনন কোষের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রেও মাইটোসিস ঘটে। শুক্রাণু, ডিম্বাণু, স্পোর ইত্যাদি জনন কোষের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রেও মাইটোসিস ঘটে। শুক্রাণু, ডিম্বাণু, স্পোর ইত্যাদি জনন কোষের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রেও মাইটোসিস ঘটে।
শুক্রাণু, ডিম্বাণু, স্পোর ইত্যাদি জনন কোষের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রেও মাইটোসিস ঘটে। লিখছ? শুক্রাণু, ডিম্বাণু, স্পোর ইত্যাদি জনন কোষের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রেও মাইটোসিস ঘটে। লিখছ? তুমি দেখবা শুক্রাণু তৈরি হলো, ধরো একটা কোষ মিওসিস করে 4টা শুক্রাণু তৈরি হবে, তারপরে দেখা যাবে ওই 4টা থেকে 8, 16, 32, 64 এরকম সংখ্যা খালি বাড়তেই থাকবে। প্রথম একবার মিওসিস হবে 1টা থেকে 4টা, তারপরে যে সংখ্যা বৃদ্ধি হবে 4 থেকে 8, 16, 32, 64, 112 কিভাবে হবে জানো? 108। এটা হবে শুধুমাত্র ওই মাইটোসিসের মাধ্যমে, কারণ হ্যাপ্লয়েড কোষের মধ্যেও সংখ্যা বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়া সম্ভব। আচ্ছা, আরেকটা উদাহরণ আছে, শোনো। কিছু জীব আছে যাদের প্রধান দেহটাই হ্যাপ্লয়েড, তাদের দেহের সব কোষ হ্যাপ্লয়েড। তোমরা ছত্রাকের নাম শুনছো? শৈবাল, ছত্রাক, মস, এই সমস্ত উদ্ভিদের নাম শুনেছো? এই সমস্ত উদ্ভিদের কিন্তু পুরো দেহটাই হ্যাপ্লয়েড, ওদের দেহের সমস্ত কোষই হ্যাপ্লয়েড। ওদের যে দেহের বৃদ্ধি ঘটে ছোট একটা অবস্থা থেকে আস্তে আস্তে যে বড় হয়, সেখানেও কিন্তু মাইটোসিস ঘটে। তাহলে এটাও আমাদের একটা উদাহরণ হিসেবে লিখতে হবে। লেখো, দাড়ির সাথেই লেখো, এছাড়াও ছত্রাক, শৈবাল, মস ইত্যাদি উদ্ভিদের দৈহিক বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ায় ঘটে থাকে। ইত্যাদি হ্যাপ্লয়েড উদ্ভিদের লেখো। এছাড়াও ছত্রাক, শৈবাল, মস ইত্যাদি হ্যাপ্লয়েড উদ্ভিদের দৈহিক বৃদ্ধিও মাইটোসিস প্রক্রিয়ায় ঘটে থাকে। আবার ছত্রাক, শৈবাল, মস ইত্যাদি হ্যাপ্লয়েড ব্র্যাকেটে লেখো এন উদ্ভিদের দৈহিক বৃদ্ধিও মাইটোসিস প্রক্রিয়া ঘটে থাকে। ছত্রাক, শৈবাল, মস ইত্যাদি হ্যাপ্লয়েড উদ্ভিদের দৈহিক বৃদ্ধিও মাইটোসিস প্রক্রিয়ায় ঘটে থাকে। তাহলে মাইটোসিস আমরা দুই জায়গায় দেখলাম, হ্যাপ্লয়েড কোষও হতে দেখলাম, ডিপ্লয়েড কোষও হতে দেখলাম। একটা জাইগোট থেকে আস্তে আস্তে বারবার বিভাজিত হয়ে বিরাট একটা জীব বা প্রাণী তৈরি হবে, উদ্ভিদ বা প্রাণী তৈরি হবে, সেটা মাইটোসিস। আবার একটা ছত্রাক বা শৈবালের দেহ ছোট থেকে আস্তে আস্তে বড় হবে, যদিও ছত্রাক এবং শৈবাল পুরোটাই হ্যাপ্লয়েড কোষ, কিন্তু সেখানেও মাইটোসিস। আবার অনেক সময় শুক্রাণু, ডিম্বাণু তৈরির পরে তাদের সংখ্যাও অনেক সময় বাড়তে পারে, সেখানেও মাইটোসিস আমরা করতে দেখি। কারণ মাইটোসিস হচ্ছে এমন কোষ বিভাজন যেটা হ্যাপ্লয়েড কোষেও ঘটে, ডিপ্লয়েড কোষেও ঘটে। তাই আমরা ওই কথাটা লিখলাম, এছাড়াও ছত্রাক, শৈবাল, মস ইত্যাদি হ্যাপ্লয়েড উদ্ভিদের দৈহিক বৃদ্ধিও মাইটোসিস প্রক্রিয়ায় ঘটে থাকে। লিখছো সবাই? লেখা হয়েছে সবার? জি স্যার, হয়েছে। যদি প্রশ্ন আসে মাইটোসিস কোথায় ঘটে, তখন এই শেষে যে 3-4টা লাইন লিখছো এগুলো লিখবা। এবার নিচে আলাদা লাইন করে লেখো মাইটোসিস পদ্ধতি। এবার আমরা মাইটোসিস পদ্ধতিটা আলোচনা করব। লেখো, মাইটোসিস এর সামগ্রিক প্রক্রিয়াটিকে বর্ণনার সুবিধার্থে 5টি ধাপে বর্ণনা করা যায় বা 5টি ধাপে ভাগ করা যায়। মাইটোসিস এর সম্পূর্ণ প্রক্রিয়াটি বর্ণনার সুবিধার্থে 5টি ধাপে ভাগ করা যায়, যথা নাম্বার 1 প্রোফেস। বর্ণনার সুবিধার্থে মাইটোসিসের সম্পূর্ণ প্রক্রিয়াটিকে কয় ভাগে ভাগ করা যায় বলো? 5 ভাগে। 5টা। এখন শোনো, আমরা আস্তে আস্তে ধাপগুলো লিখবো। তোমরা জানো এগুলো এসএসসি তো করেছো, প্রোফেস, তারপর প্রোমেটাফেজ, তারপর মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, তারপর টেলোফেজ। কিন্তু এখন আমরা প্রোফেজ লিখবো। ঠিক আছে, লিখবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি প্রথমে তোমাদের একটা ছবি আঁকতেছি, দেখো। ছবির মধ্যে তুমি বুঝতে পারবা যে কি চেঞ্জ হচ্ছে। প্রথমে একটা এমন কোষের ছবি আমি এখানে আঁকছি, তোমাদের আঁকার দরকার নাই। তোমরা এই ছবি আঁকবা তোমাদের রাফ খাতায়। সব সময় যে ছবি আঁকবো না কেন সেটা রাফ খাতায় আঁকবা। তুমি নোট খাতার মধ্যে সরাসরি ছবি আঁকবা না, প্রয়োজনের জায়গা খালি রেখে যাবা, ওই রাফ খাতা দেখে পরে ছবি তুলে নিবা। কারণ আমি যখন ছবি আঁকবো বোঝানোর জন্য বিভিন্ন কথা ছবির মধ্যে বলবো, ইত্যাদি ইত্যাদি, ছবিটা ভালো হবে না।
অথবা যেখানে লাগে একটা আঁকবো 2-3টা ছবি, তুমি তো নোট খাতায় এসব আঁকতে পারবে না। নোট খাতায় তো একটা ছবি থাকবে, সুন্দর ছবিটা থাকবে। সেজন্য তুমি বই, নোট, লাগলে গুগল এগুলো করে সবশেষে নোট খাতায় ছবি তুলবা। আমার আঁকার সাথে সাথে ছবির সাথে সাথে তুমি নোট খাতায় ছবি আঁকবা না। বুঝতে পেরেছো? এটা একটা কোষ, এটা একটা মাতৃকোষ। সে এখন বিশ্রামরত আছে, ইন্টারফেস দশায় আছে। মনে করি এই কোষের মধ্যে 2টা ক্রোমোজোম আছে। তোমরা জানো কিনা জানি না, যখন একটা কোষ বিশ্রাম দশায় থাকে তখন এই চিকন সুতার মতো এগুলোকে কিন্তু ক্রোমোজোম বলে না, কি বলে জানো? বলো কি বলে? তোমরা একটু মাঝে মধ্যে রেসপন্স না করলে আমি তো ক্লাস করো কিনা বুঝতে পারি না। আজকে তো ক্লাসে উপস্থিতি অত্যন্ত কম, আর যারা আছো তারাও তোমরা কথা বলো না। আমার মনে হয় নেটের সমস্যা আছে অথবা ওয়াইফাই অনেকের অফ আছে, কারেন্ট নাই, এরকম একটা ব্যাপার আছে। নাবিল, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যায় স্যার। তনিমা, আমার কথা শুনতে পাও? জি স্যার। ঠিক আছে। তো যখন একটা কোষ বিশ্রাম দশায় থাকে তখন সেই কোষের নিউক্লিয়াসের ভেতরে যে সরু সুতার মতো বস্তুগুলো থাকে ওগুলোকে কিন্তু ক্রোমোজোম বলে না, কি বলে বলতো? ক্রোমাটিন তন্তু বলে। কি বলে? ক্রোমাটিন তন্তু। হ্যাঁ, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াসের আবরণ, যাকে আমরা বলি নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন। এই হচ্ছে কোষটা। এই কোষটার মধ্যে এখন মিওসিস মাইটোসিস শুরু হবে। মাইটোসিসের প্রথম ধাপ প্রোফেজ শুরু হবে। কি পরিবর্তন হবে সেটা আমি বলছি, দেখো। প্রোফেজ দশায় কি কি পরিবর্তন হবে খেয়াল করো। প্রথম পরিবর্তন হবে এই নিউক্লিয়ার মেমব্রেনটার গায়ে তো অনেক ছিদ্র থাকে, নিউক্লিয়ার রন্ধ্র বলে, সেই ছিদ্রগুলো বড় হতে থাকে এবং ছিদ্রগুলো নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হতে শুরু করবে। নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করবে। আর ওই যে নিউক্লিওলাস, তোমরা জানো প্রত্যেকটা নিউক্লিয়াসের ভেতরে একটা নিউক্লিওলাস থাকে, সেটাও আস্তে আস্তে বড় হয়ে আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করবে। ভেতরে অনেক ফাঁকা তৈরি হবে, ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হয়ে আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করবে। তাহলে এটা একটা ঘটনা প্রথম ঘটবে। কি ঘটনা? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, তোমরা কিছু লিখো না, আগে বুঝে নাও, লিখতে পারবা সমস্যা নাই। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস, নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করবে। এই হচ্ছে প্রথম ঘটনা, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করবে। ঠিক আছে, পাইলাম ঘটনা। তারপরে দ্বিতীয় ঘটনা কি হবে? দ্বিতীয় ঘটনা হচ্ছে এই যে সরু ক্রোমাটিন গুলো আছে এগুলো ক্রমান্বয়ে পেঁচাতে থাকবে। পেঁচালে ওদের ভেতর থেকে পানি বের হয়ে যাবে, তখন ওরা ঘন হয়ে যাবে। ধরো সেমাই বা সুজি জাল দিলে ভেতর থেকে পানি বের হয়ে গেল, ওরা আস্তে আস্তে ঘন হয়ে যায় না? যায় নাকি যায় না? যায়। জি স্যার। হ্যাঁ, ওরকম এদের ভেতর থেকে যখন পানি বের হয়ে যাবে ওই ক্রোমাটিনের ভেতর থেকে, তখন ওরা ঘন হয়ে যাবে, ঘনত্ব বেড়ে যাবে, তখন ওরা খাটো হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তখন আর ওদেরকে ক্রোমাটিন বলা যাবে না, তখন ওদেরকে বলতে হবে ক্রোমোজোম। এই ঘটনাটা ঘটবে। দেখো, প্রত্যেকটা চিকন ক্রোমাটিন, এই আমি বাইরে দেখাই, প্রথমত ছিল এরকম সরু ক্রোমাটিন, এটাই কিন্তু ক্রোমাটিন। একটা কোষ যখন বিশ্রাম দশায় থাকে তখন এইভাবে থাকে, এটা সেন্ট্রোমিয়ার, এই দুটা বাহু। তারপরে যখন সে আস্তে আস্তে পেঁচাতে থাকবে তখন আমরা এইভাবে আঁকি, এই। এখন খাটো হয়ে গেল,
মোটা হয়ে গেল, এই অবস্থা হবে। যখন খাটো আর মোটা হয় তখন তাকে কি বলে? ক্রোমোজোম বলে, সেটা তৈরি হবে। তাহলে আমরা ওই কথাটা বলবো যে সরু ক্রোমাটিন, তোমরা কিছু লিখবা না, মোটা ক্রোমোজোমে পরিণত হবে, লিখবা পরে, আগে বুঝে নাও। তাহলে এই একটা ঘটনাটা ঘটবে, সরু ক্রোমাটিন মোটা ক্রোমোজোম হয়ে যাবে। এরপর আরো একটা ঘটনা ঘটবে, এই প্রোফেজ দশাতেই ঘটবে। সেটা কি? প্রত্যেকটা ক্রোমোজোমের, খেয়াল করো, এই যে মাঝখানের এই জায়গাটাকে তো বলে সেন্ট্রোমিয়ার, এই জায়গাটা সবচেয়ে বেশি চিকন থাকে। আমরা আঁকার সময় এখানে একটা গোল দিয়ে দিই, বলি যে এটাই সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে দুই পাশের যে বাহু থাকে, এই দুই পাশের বাহুতে এরকমের দুইটা ফাটল ধরবে, এরকম লম্বালম্বি ফাটল ধরবে। ফাটল ধরলে কি হবে? এক সময় এই ফাটলের কারণে এই বাহুটা চিরে দুই ভাগ হয়ে যাবে, এরকম। এরকম এরকম এই সেন্ট্রোমিয়ারটা এখানে আছে, কিন্তু বাহুটা এরকম দেখো চিরে দুই ভাগ হয়ে গেছে। এখন তোমাদেরকে এখানে মনে রাখতে হবে, খেয়াল করো, এটা একটা কাঠ। তোমার যদি ইচ্ছে হয় যে এই কাঠটাকে তুমি করাত দিয়ে কেটে ফেলবা লম্বালম্বি ভাবে, এখন তুমি কাটতে শুরু করছো এই যে এরকম, কিন্তু মাঝখানে গিয়ে এত শক্ত তুমি আর কাটতে পারতেছো না, এখানে খুব শক্ত। আবার এদিক দিয়ে কাটতে শুরু করছো, কিন্তু মাঝখানটা খুব শক্ত, আর কাটতে পারতেছো না। তখন কিন্তু এই কাঠটাকে দেখতে এরকম লাগবে। এরকম লাগবে না বলো? এই কাঠটাকে যদি তুমি কাটতে চেষ্টা করো, আর এই যে জায়গায় শক্ত এখানে যদি জোড়া লেগে থাকে, ওই জায়গাটা যদি কাটতে না পারো, তাহলে এই কাঠটাকে দেখতে এরকম লাগবে না কি লাগবে না? লাগবে। তোমাকে এখন মনে করতে হবে এই কাঠ এই মুহূর্তে অসম্পূর্ণভাবে দ্বিখণ্ডিত হয়েছে। এটা একটা খণ্ড, এটা আরেকটা খণ্ড, এই জায়গায় জোড়া লাগানো আছে। তুমি কিন্তু ভাববা না যে এটা 4 খণ্ড, 2 খণ্ড, এই টোটালটা 1 খণ্ড, এটা আরেকটা খণ্ড, মাঝখানে জোড়া লাগানো আছে। ঠিক সেভাবে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের এখানে জোড়া লাগানো থাকবে, আর বাহু এইদিকে দুই ভাবে ভাগ হয়ে যাবে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা ভাগ, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা আরেকটা ভাগ। এই প্রত্যেকটা ভাগকে বলা হয় এক একটা ক্রোমাটিড। ক্রোমাটিড। এইভাবে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে তার বাহু দুই ভাগে ভাগ হয়ে দুইটা করে ক্রোমাটিডে পরিণত হবে। এই ক্রোমোজোমে এই মুহূর্তে দুইটা ক্রোমাটিড আছে, এই টোটালটা একটা ক্রোমাটিড, এই টোটালটা আরেকটা ক্রোমাটিড। এই ঘটনাটাও এই প্রোফেজ দশায় ঘটবে, এই আর কিছু না। তাহলে এখন আমাকে প্রোফেজ দশার ছবিটা উপরে আঁকতে হবে। আমি কি আঁকবো? আমি এমন একটা ছবি আঁকবো যেখানে আমি দেখাবো দুইটা ক্রোমাটিন দুইটা ক্রোমোজোমে পরিণত হয়েছে, প্রত্যেকটা ক্রোমোজোমে এভাবে দুইটা করে ক্রোমাটিড আছে। তাহলে আমি সেই ছবিটা আঁকবো। আমরা সেন্ট্রোমিয়ারের জায়গাটা চিকন থাকলেও যখন কোষ বিভাজনের সময় ছবি আঁকি, তখন আমরা অত সময় থাকে না বলে মাঝখানে একটা গোল দেখায় দিই, বলি যে এইটাই হচ্ছে ক্রোমাটিড। এই এই একটা ক্রোমোজোম, আর মনে করি এই আর একটা ক্রোমোজোম। এই ঘটনাটা আমরা এখন পেয়ে গেলাম। কোথায় পেয়ে গেলাম? প্রোফেজ দশার শেষে পেয়ে গেলাম। দুইটা ক্রোমাটিডে পরীক্ষার সময় তো আমার প্রোফেজ দশায় একটা ছবি আঁকতে হবে, এটাও আঁকতে পারবো না, এটা তো বোঝার জন্য। তার ভিতরে দুইটা ক্রোমোজোম পেয়েছি, এক একটা ক্রোমোজোমে একটা একটা করে ক্রোমাটিড আছে। তাহলে তোমরা ছবি যদি আঁকা হয়ে যায়, এবার নোটের মধ্যে যাবা। ছবি কি আঁকছো তোমরা? তোমরা নোট খাতা ইচ্ছা করলে এই সব ছবিই আঁকতে পারো, কিন্তু সরি এই যে রাফ খাতায়, কিন্তু নোট খাতায় কিন্তু প্রোফেজ দশার তুমি ছবি শুধু এইটা আঁকবা, অন্য কোনোটা আঁকতে পারবে না। প্রোফেজ দশার ছবি কিন্তু এই একটা আঁকবা, একটা দশা একটাই ছবি আঁকবা। আমি বোঝানোর জন্য 2-3টা ছবি আঁকতে পারি, কিন্তু নোট খাতায় ছবি একটাই আঁকবা। রাফ খাতায় তুমি এসব ছবি সবই আঁকতে পারো। ছবি আঁকা হয়ে গেলে বলো, তারপর আমি নোট দিব।
নাফিসা খান পিউ, ছবি আঁকা হয়েছে? সারা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। এবার নোট খাতায় লেখো প্রফেস, আন্ডারলাইন করে হাইফিন দিয়ে লেখো। লেখো নাম্বার 1, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে, এটা লেখো প্রথম 1 নম্বর বৈশিষ্ট্য, প্রোফেজ দশার প্রথম ঘটনা। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে। লিখছ? জি স্যার। আচ্ছা, নাম্বার 2 লেখো সরু ক্রোমাটিন গুলি পেঁচিয়ে পেঁচিয়ে পয়চন্দ্রবিন্দু একার চয়রস্যি অন্তস্থীয় একার পেঁচিয়ে কমা জল বিয়োজন করে, জল বিয়োজন মানে ভেতর থেকে পানি ছেড়ে দিয়ে আর কি, সরু ক্রোমাটিন গুলি পেঁচিয়ে কমা জল বিয়োজন করে কমা খাটো ও মোটা ক্রোমোজোমে পরিণত হয়। এটা 2 নম্বর ঘটনা। সরু ক্রোমাটিন গুলি পেঁচিয়ে কমা জল বিয়োজন করে খাটো ও মোটা ক্রোমোজোমে পরিণত হয়। সরু ক্রোমাটিন গুলি পেঁচিয়ে কমা জল বিয়োজন করে খাটো ও মোটা ক্রোমোজোমে পরিণত হয়। লিখছ? জি স্যার। নাম্বার 3 লেখো, এই ঘটনাটা এখন বলবো, প্রতিটি ক্রোমোজোমের লেখো প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত উভয় বাহু অনুদৈর্ঘ্যভাবে দ্বিখণ্ডিত হয়ে 2টি করে ক্রোমাটিডে পরিণত হয়। এই যে এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত উভয় বাহু অনুদৈর্ঘ্যভাবে বা লম্বালম্বি ভাবে যা লেখো বিভক্ত হয়ে 2টি করে ক্রোমাটিডে পরিণত হয়। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত উভয় বাহু অনুদৈর্ঘ্যভাবে বিভক্ত হয়ে বা বিভাজিত হয়ে 2টি করে ক্রোমাটিডে পরিণত হয়। দেখো লিখতে পারছো কিনা? জি স্যার, লিখতে পারছি। আচ্ছা, নিচে একটা আলাদা লাইন করে লেখো, উল্লেখ্য যে বিভাজনের সর্বাপেক্ষ যে প্রোফেজ দশা মাইটোসিস কোষ বিভাজনের সর্বাপেক্ষা দীর্ঘ পর্যায় বা দীর্ঘ দশা, যা লেখো। উল্লেখ্য যে প্রোফেজ দশা মাইটোসিস কোষ বিভাজনের সর্বাপেক্ষা দীর্ঘতম দশা বা দীর্ঘ দশা। লিখতে পারছো? কথা বলো, লিখছো? জি জি স্যার। স্যার। ঠিক আছে, শোনো আমরা একটা কাজ করব, প্রত্যেকটা দশার নিচে ওই দশায় প্রধানত কি ঘটনা ঘটে সেটা সংক্ষেপে লিখে রাখবো একটা ছোট বক্সের মধ্যে। তাতে করে হবে কি, আমরা যতগুলো দশা পড়বো পরীক্ষার আগে খালি এই বক্সের ভিতরে চোখ বুলালেই আমরা ভিতরের ঘটনাটা সব জানতে পারবো, মনে রাখতে পারবো, লিখতে পারবো। তাহলে প্রোফেজ দশায় প্রধানত কি ঘটেছে, ওই নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস যে বিলুপ্ত হতে শুরু করে ওইটা আমাদের মনে থাকবে, ওটা নিয়ে সমস্যা নাই। আসল ঘটনাটা আমরা লিখবো এইভাবে, বক্সের মধ্যে তোমরা লেখো ক্রোমাটিন, অ্যারো চিহ্ন দিয়ে লেখো ক্রোমোজোম, তারপরে অ্যারো চিহ্ন দিয়ে লেখো ক্রোমাটিড। এইটাই হচ্ছে প্রোফেজ দশার মূল কথা। সরু ক্রোমাটিন গুলো প্রথমে খাটো আর মোটা ক্রোমোজোম হয়, তারপরে ক্রোমোজোম গুলো 2 ভাগে ভাগ হয়ে সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে বাকি উভয় পাশে ভাগ হয়ে
প্রত্যেকটা ক্রোমোজোম দুইটা করে ক্রোমাটিডে পরিণত হয়। এইটাই কিন্তু হচ্ছে এই দশার মূল কথা। সরু ক্রোমাটিন ক্রোমোজোমে পরিণত হয়, প্রত্যেকটা ক্রোমোজোম দুইটা করে ক্রোমাটিডে পরিণত হয়। আর প্রথমে যে কথাটা আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে, ওটা আমাদের মনে থাকবে। তাহলে অ্যারো চিহ্ন দিয়ে লেখো ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড। এইটাই হচ্ছে প্রোফেজ দশার মূল কথা। ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড। এটা বারবার বলো, প্রত্যেকে এটা অন্তত মনে মনে 4-5 বার বলো। ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড, ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড, ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড। বলো, বারবার বলো, মনে মনে বলো, আমাকে শোনায় বলা লাগবে না। ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড, বলো। কয়বার বলছো? এক একজনে কয়বার করে বলছো? যদি আমার কথা মতো আমি যা বলবো তা না করো, তাহলে পড়া শিখতে পারবে না, মনেও রাখতে পারবে না। বারবার বলো ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড। কয়বার বলছো মেহেদি? কয়বার বলছো? হ্যাঁ মেহেদি, কয়বার বলছো? লাইন কেটে যায়, যেই কথা বলতে যায় তার লাইন কেটে যায়। স্যার, হ্যাঁ আমার একটা কথা ছিল। বলো। স্যার, আপনি ওই যে ক্লাসের যে রেকর্ডিং গুলো দেন না, ওইটা হচ্ছে গিয়া তো হ্যাঁ, রেকর্ডিং এ তো ঢোকা যায় না। কেন? স্যার সবাই তো ঢুকতে পারে, তোমার কি সমস্যা হয়েছে নাকি? স্যার আমি ঢুকতে পারি না। কবেকার ঘটনা? গতকালকের? না, স্যার আজকে। গতকালকে আগের ক্লাসটায়? জি না স্যার। স্যার, স্যার এর আপনি আগে পারছো? না, আমি পারিনি, একবারও পারিনি। একবারও পারো নাই? এটা তো হওয়ার কথা না। তোমরা ওই ইয়ে করো কিভাবে, পাসওয়ার্ডটা দাও কিভাবে? স্যার পাসওয়ার্ড যে দিব লিংকের মধ্যে ঢোকাই যায় না, মানে ঢুকতেই পারি না আমি। এখন সেখানে কথা আছে, তোমার এই রেকর্ডিং তো 24 ঘন্টা পর অটো ডিলিট হয়ে যায়। তুমি কি 24 ঘন্টা পরে ট্রাই করো? তাহলে তো হবে না। না, 24 ঘন্টার আগেই ট্রাই করছি অনেকবার। তাহলে তো ঢুকতে পারার কথা, না পারার তো কথা না। আজকে এই ক্লাসের পরে রেকর্ডটা দিব, যদি না ঢুকতে পারো আমাকে জানাইও তো। জি স্যার, আচ্ছা। আর তোমরা পাসওয়ার্ডটা কপি করে পেস্ট করে দেবা, সেটা জি করতে পারো কিনা তা তো জানি না। ওইটার উপরে চেপে ধরবা পাসওয়ার্ডটার উপরে, তাহলে তো কপি হয়ে যাবে। তারপর ওইটারে পেস্ট করে দেবা। স্যার, আজকে সেই আরেকবার ট্রাই করব ফোনে, তারপরে। কপি এবং পেস্টে যদি ভুল হয় তাহলে কিন্তু ঢুকতে পারবা না, সেটা যেন না হয়। আজকে দিচ্ছি, দেখো ঢুকতে পারো কিনা, না ঢুকতে পারলে আমাকে জানাও। এরকম তো হওয়ার কথা না, সবাই তো সবসময় রেকর্ড দেখে। তো এর আগে তো বলোও নাই আমাকে যে স্যার রেকর্ডে ঢুকতে পারি না। স্যার ক্লাস রেগুলার করি, বাট ওই মাঝখানে তো নেটের বুঝতে জন্য পারছি। প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ক্লাস করলেও রেকর্ডটা একবার দেখলে আরো ঝালাই হয়, ভালো হয়, সমস্যা নাই। তো যদি আজকে দেখতে না অসুবিধা হয় তাহলে জানাইও। হ্যাঁ জি স্যার, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপের নাম হচ্ছে প্রোমেটাফেজ। এখন এই ধাপে কি হয় সেটা আমরা জানবো, তবে আমার আগের ধাপে কি পেয়েছিলাম সেটা তো আমার লাগবে, সেটা আমি এখানে রেখে দিচ্ছি। আগের ধাপের আমার ছবিটা এখানে আছে। এই যে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করেছে, নিউক্লিওলাস সেটাও বিলুপ্ত হতে শুরু করেছে। এই আমার ক্রোমোজোম ছিল দুইটা ক্রোমোজোমই এরকম ভাবে দুইটা করে ক্রোমাটিড তৈরি করে বসে আছে। এই কোষ বিভাজনটা কিন্তু একটা গল্পের মতো, তুমি চেষ্টা করবা ছবির মাধ্যমে গল্পটা মনে রাখতে, তাহলে তুমি বর্ণনা নিজেও দিতে পারো। এই হচ্ছে আমার কোন দশার ছবি? এটা কি প্রোমেটাফেজ দশার ছবি না তার আগের দশার ছবি? তার আগের দশা। এটা হচ্ছে প্রোফেজ দশার ছবি। এখন আমার শুরু হবে প্রোমেটাফেজ দশা। প্রোমেটাফেজ দশায় কি হবে শোনো। প্রথম কথা হচ্ছে এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এই যে নিউক্লিওলাস, এটা টোটালি বিলুপ্ত হয়ে যাবে।
বিলুপ্ত হয়ে গেলে এই ক্রোমোজোম গুলো তো আর মানে নিউক্লিয়াস বলতে কিছু নাই, নিউক্লিওলাস বলতে কিছু নাই, তাহলে ক্রোমোজোম গুলো সাইটোপ্লাজমের মধ্যে ছড়ায় পড়বে, পড়বে নাকি পড়বে না? অবশ্যই পড়বে, কারণ ক্রোমোজোম গুলো তো নিউক্লিয়াসের ভেতরে থাকার কথা। সেখানে যদি এখন নিউক্লিয়াস জিনিসটাই না থাকে, নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওলাস নাই, টোটালি ওকে তো আর ঘিরে রাখার কেউ নাই, তাহলে ক্রোমোজোম গুলো সাইটোপ্লাজমের মধ্যে, কোষের সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে পড়ুক। তারপর একটা ঘটনা ঘটবে কি, কোষের মধ্যে একটা এরকমের স্ট্রাকচার তৈরি হবে, কতগুলো প্রোটিনের সুতা দিয়ে তৈরি, এই স্ট্রাকচারটাকে বলা হয় মাকু যন্ত্র, ইংরেজিতে বলা হয় স্পিন্ডল, অনেক সময় স্পিন্ডল অ্যাপারাটাসও বলে। এই মাকু যন্ত্রটা তৈরি হবে কতগুলো প্রোটিনের সুতা দিয়ে, এবং এই মাকু যন্ত্র তৈরিতে এমন একটা প্রোটিন অংশগ্রহণ করবে যে প্রোটিনটার নাম টিউবিউলিন, টিউবিউলিন নামক একটা প্রোটিন। এই প্রোটিন সাধারণত আসবে কোত্থেকে? যদি এটা প্রাণী কোষ হয় তাহলে প্রাণী কোষের মধ্যে সেন্ট্রিওল বলতে একটা অঙ্গাণু আছে, দুইটা থাকে, সেখান থেকে আসবে। আর যদি এটা উদ্ভিদ কোষ হয় তাহলে উদ্ভিদ কোষের ভিতরে সেন্ট্রিওল সাধারণত থাকে না। উদ্ভিদ কোষ হলে গলজি বডি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, মাইক্রোটিউবিউল বলতে এক ধরনের অঙ্গাণু আছে, লম্বা লম্বা নলের মতো, সেইখান থেকে এই টিউবিউলিন প্রোটিনটা আসবে। এসে ওই প্রোটিনের অণুগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে এরকমের একটা স্ট্রাকচার তৈরি করবে। এই স্ট্রাকচারটাকে বলা হয় স্পিন্ডল বা মাক। এই স্পিন্ডল তৈরিতে যে সুতাগুলো অংশগ্রহণ করে তার মধ্যে দুই ধরনের সুতা থাকে। এক ধরনের সুতার মধ্যে কোনো একটা জায়গায় একটা ছিদ্র থাকে, এই দেখো এই সুতাটার মধ্যে এখানে একটা ছিদ্র আছে। আবার মনে করো আরেকটা সুতা আমি দেখাচ্ছি, এই সুতাটাতে মনে করো এইখানে ছিদ্র আছে। তাহলে এই যে সুতাগুলো, যে সুতার মধ্যে ছিদ্র আছে, ওই সুতাগুলোকে বলা হয় ক্রোমোজোমাল ফাইবার, ক্রোমোজোমাল ফাইবার। অনেক সময় বলা হয় ট্রাকশন ফাইবার, ট্রাকশন ফাইবার। বাংলায় বলে আকর্ষণ তন্তু, সরি আকর্ষণ তন্তু। এই নামগুলোর পেছনে কারণ আছে, প্রত্যেকটা নামের পেছনে কারণ আছে। প্রথম কথা হচ্ছে ক্রোমোজোমাল ফাইবার বলা হয় কেন? কারণ এই যে তোমার কোষের মধ্যে ক্রোমোজোম গুলো দেখতে পাচ্ছ, ওরা এসে ওই ছিদ্রের মধ্যে ঢুকবে। তাহলে যে ফাইবারের মধ্যে ক্রোমোজোম এসে ঢোকে তার নাম ক্রোমোজোমাল ফাইবার দিয়েছে, এটা তো ঠিকই আছে, ঠিক আছে। আবার ট্রাকশন ফাইবারও বলে, কেন বলে? ট্রাকশন মানে হচ্ছে সংকোচন প্রসারণ, এই ফাইবার গুলো সংকুচিত হতে পারে এবং প্রসারিত হতে পারে, সেই জন্য এদেরকে ট্রাকশন ফাইবার বলে। আবার আকর্ষণ তন্তুও বলে, সেটা কেন বলে? এই ফাইবার গুলো ক্রোমোজোমকে আকৃষ্ট করে যে আসো তোমরা এসে আমাদের ছিদ্রের মধ্যে ঢোকো, সেই জন্য এদেরকে আকর্ষণ তন্তুও বলে। আর যে ফাইবারের মধ্যে কোথাও কোনো ছিদ্র নাই ওদেরকে বলা হয় স্পিন্ডেল ফাইবার, স্পিন্ডেল ফাইবার। বাংলায় বলে মাকু তন্তু। কেন এরকম বলে? বলে এজন্যই যে ওদের তো আসলে প্রধান কাজ হচ্ছে এই মাকুটা তৈরি করা, আর কোনো কাজ তো ওদের নাই, শুধু মাকুটা তৈরি করার ক্ষেত্রে তারা অংশগ্রহণ করেছে, আর কোনো কাজ তাদের নাই। এই জন্য যে ফাইবারের মধ্যে কোনো ছিদ্র থাকে না তাকে বলে স্পিন্ডেল ফাইবার, আর যে ফাইবারের মধ্যে ছিদ্র থাকে তাকে বলে ক্রোমোজোমাল ফাইবার বা ট্রাকশন ফাইবার বা আকর্ষণ ফাইবার। ঠিক আছে, এরকম একটা মাকু প্রথমে তৈরি হলো। তারপরে যেটা হয়, এই যে তোমার ক্রোমোজোম গুলো আছে, এই ক্রোমোজোম গুলো এসে তাদের এই সেন্ট্রোমিয়ারের মাধ্যমে এই ক্রোমোজোমাল ফাইবারের ভেতরে এসে আটকা পড়ে যায়। এইভাবে আমাদের দুইটা ক্রোমোজোম ছিল, মনে করি এই একটা আর এই একটা, এই ছিদ্রের মধ্যে এসে এটা ঢুকছে, আর এই ছিদ্রের মধ্যে এসে আরেকটা ঢুকছে। এইভাবে একটা কোষে যতগুলো ক্রোমোজোম থাকে ঠিক ততগুলো ক্রোমোজোমাল ফাইবার ওই মাকুর মধ্যে থাকে, এবং প্রত্যেকটা ক্রোমোজোমাল ফাইবারের একটা করে ছিদ্র থাকে, ওই ছিদ্রের মধ্যে এই ক্রোমোজোম গুলো এসে ঢুকে পড়ে। এবং তোমরা জানো কিনা জানি না, আমরা যখন ক্রোমোজোম পড়েছিলাম আমরা বলেছিলাম প্রত্যেকটা ক্রোমোজোমের এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের দুই পাশে দুইটা বড় বড় প্রোটিন আছে, এই প্রোটিনকে বলা হয় কাইনেটোকোর প্রোটিন, কাইনেটোকোর।
নেটো কোর। এই প্রোটিনের মাধ্যমে তারা এসে পেঁচিয়ে ওই ক্রোমোজোমাল তন্তুর সাথে তারা আটকায় যায়। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের দুই পাশে কাইনেটোকোর নামক যে প্রোটিন আছে, সেই প্রোটিনটাই ওই ক্রোমোজোমগুলোকে ক্রোমোজোমাল তন্তুর সাথে আটকাতে সাহায্য করে। এই ঘটনাটাই ঘটে এই প্রোমেটাফেজ দশায়, আর কিছু ঘটে না। তাহলে আমরা প্রোমেটাফেজ দশার ছবি যদি আঁকতে হয়, এইটাই শুধুমাত্র আঁকবো, এটাই প্রোমেটাফেজ দশার ছবি। আর এই দশার বর্ণনাটা আমি এখন দিব। ছবি কি এটা আঁকছো তোমরা? এই ছবিটা আঁকছো? শুধু এই ছবিটা আঁকছো? আচ্ছা, তাহলে এখন লেখো। ছবি পরে তোমরা ফাঁকা রেখে যাবা নোটের মধ্যে, ছবি পরে এঁকে নিবা। নোটটা লেখো, প্রোমেটাফেজ দশার নোট লেখো। নাম্বার 1, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। লিখছ 1 নম্বর পয়েন্ট। লিখতে পারছো? জি স্যার। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 2 লেখো, কোষে মাকু যন্ত্রের আবির্ভাব ঘটে। মাকু যন্ত্র লিখবা, মাকু যন্ত্র, যন্ত্রের আবির্ভাব ঘটে। মাকু যন্ত্রকে ইংরেজিতে বলে স্পিন্ডেল অ্যাপারাটাস, APPARATUS অ্যাপারাটাস। কোষে মাকু যন্ত্রের আবির্ভাব ঘটে। দাড়ি ওখানে সাথেই লেখো, মাকু যন্ত্রে 2 প্রকার তন্তু থাকে, যথা ক্রোমোজোমাল তন্তু এবং মাকু তন্তু। এতগুলো নাম আমরা দিলাম না, ছবির মধ্যে দিয়ে রাখতে পারো, নোটের মধ্যে এতগুলো নাম নাও দিতে পারো। মাকু যন্ত্রে 2 প্রকার তন্তু থাকে, যথা ক্রোমোজোমাল তন্তু এবং মাকু তন্তু। আর ওইটা লিখলাম না, যে তন্তুর মধ্যে ছিদ্র থাকে তাকে ক্রোমোজোমাল তন্তু বলে, আর যে তন্তুর মধ্যে ছিদ্র নাই তাকে মাকু তন্তু বলে, এটা আর এখানে লিখলাম না। দেখো, মাকু যন্ত্রে 2 প্রকার তন্তু থাকে, যথা মাকু তন্তু এবং ক্রোমোজোমাল তন্তু। লিখছ? মাকু যন্ত্রের আবির্ভাব ঘটে। দাড়ি মাকু যন্ত্রে 2 প্রকার তন্তু থাকে, যথা ক্রোমোজোমাল তন্তু এবং মাকু তন্তু। লিখছ? জি স্যার। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট লেখো। এটা লিখে আমি ছেড়ে দিব তোমাদের। 3 নাম্বার পয়েন্ট লেখো, প্রতিটি ক্রোমোজোম, বুঝি না, তোমার নেটের সমস্যা হয়েছে, তুমি পরে রেকর্ড দেখে নিতে পারবা। তোমার নেটের সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছ না। 3 নাম্বার পয়েন্ট লেখো। নাম্বার 3, প্রতিটি ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর প্রোটিন দ্বারা, প্রতিটি ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর প্রোটিন দ্বারা, কাইনেটোকোর তুমি বাংলায় লিখতে পারো, কয়াকার রস্যই নেটোকোর। প্রতিটি ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর প্রোটিন দ্বারা, প্রতিটি ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর প্রোটিন দ্বারা মাকুর ক্রোমোজোমাল তন্তুর সাথে যুক্ত হয়। মাকুর ক্রোমোজোমাল তন্তুর সাথে যুক্ত হয়। প্রতিটি ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর প্রোটিন দ্বারা মাকুর ক্রোমোজোমাল তন্তুর সাথে যুক্ত হয়। প্রতিটি ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর প্রোটিন দ্বারা মাকুর ক্রোমোজোমাল তন্তুর সাথে যুক্ত হয়। দাড়ি প্রতিটি ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর প্রোটিন দ্বারা মাকুর ক্রোমোজোমাল তন্তুর সাথে যুক্ত হয়। লিখছ? জি স্যার। এবার নিচে আমরা একটা বক্স লিখবো, বক্সের মধ্যে মূল কথাটা লিখবো, লিখে এই প্রোমেটাফেজ দশাটা শেষ করব এবং আজকের পড়াও শেষ করব। বক্সের মধ্যে শুধু বাড়তি কথা লিখবো না, মূল কথাটা লিখবো। লেখো, মাকু যন্ত্র
সৃষ্টি লেখো, এরো চিহ্ন দিয়ে লেখো মাকু যন্ত্রে ক্রোমোজোম সংযুক্তি। এইটাই হচ্ছে প্রোমেটাফেজ দশার মূল কথা। আর ওই যে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, ওটা আর বলার দরকার নেই। মূল কথা দুইটা। প্রথম কথা হচ্ছে একটা মাকু যন্ত্র তৈরি হবে, দ্বিতীয় কথা হচ্ছে মাকু যন্ত্রের সাথে ক্রোমোজোমটা আটকায় যাবে। কোন জায়গায় যে আটকাবে, কিসের সাহায্যে আটকাবে, সেগুলো বলার দরকার নেই। মূল কথা দুইটা, একটা মাকু যন্ত্র তৈরি হবে আর সেই মাকুর ভেতরে গিয়ে ক্রোমোজোম গুলো আটকায় যাবে। এটা হচ্ছে প্রোমেটাফেজ দশার মূল কথা। আশা করি সবাই বুঝতে পেরেছো। ছবিটা ভালো করে খেয়াল করে আঁকবা, দুইবার, প্রত্যেকটা ছবি একাধিকবার আঁকবা, আর রেকর্ডটা দেখবা, নোটটা ভালো করে পড়বা। আগামী ক্লাসে মাইটোসিস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। মাইটোসিস তো শেষ হবেই, মিওসিসও শুরু হবে। এই চ্যাপ্টার খুব বেশি বড় না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।